আর হচ্ছে P2। P মানে বলা হয় প্যারেন্ট, প্যারেন্ট মানে মা গাছ। P1 P2 এইটা ধরে নিচ্ছি পুরুষ, ঠিক আছে, পুরুষ। আর এটা হচ্ছে স্ত্রী, স্ত্রী। এই পুরুষ গাছের ফুল আর স্ত্রী গাছের ফুলের পরাগ সংযোগ হলো, পরাগ সংযোগ হয়ে যেটা তৈরি হয় সেটাকে বলা হয়, তৈরি মানে যে ফলটা হলো সেটা হচ্ছে ফার্স্ট জেনারেশন বলা হয়। এইটাকে সবসময় বলা হয় হাইব্রিড, HYBRID, হাইব্রিড, ঠিক আছে। এই F1টাকে বলা হয় হাইব্রিড, ফার্স্ট জেনারেশন, ফার্স্ট জেনারেশনটাকে বলা হয় হাইব্রিড। এরপরে এখানে বীজ হলো, এই বীজটা আপনি লাগালেন। আচ্ছা, এই F1 এর মধ্যে কি থাকে? মাদার মানে এটা হচ্ছে পুরুষ গাছের এবং স্ত্রী গাছের সমস্ত চরিত্র এখানে বোঝা যায়। ধরুন ধরুন পুরুষ গাছ, পুরুষ গাছের চরিত্র ধরুন সে, তার মধ্যে রোগ পোকা খুব বেশি হয় না। পুরুষ গাছটার বৈশিষ্ট্য যে রোগ পোকা হয় না, সে শুধু পুরুষ ফুল দেয়। স্ত্রী গাছে রোগ পোকা হয় কিন্তু ফলন তার ভালো। তাহলে যখন আমার এই দুটোর মধ্যে ক্রস হবে, ক্রস হয়ে যখন একটা বীজ হলো, বীজ থেকে আমরা লাগালাম F1, সেই F1টা দেখবেন যে হয় তার ফলনটা একটু কমলো কিন্তু তাতে রোগ পোকা খুব বেশি হয়। ফলনটা হয়তো স্ত্রী গাছের থেকে কম, স্ত্রী গাছের ফলন ভালো ছিল কিন্তু রোগ বেশি হতো। পুরুষ গাছে ফলন হয় না কিন্তু রোগ পোকা সে সহনশীল। তাহলে দুটোর মিলনের ফলে এমন একটা F1 হলো, মিলন হওয়ার পর কি হয়? ফুলের দুটো মিলন হওয়ার পর বীজ হয়, সেই বীজ আমরা লাগাই। বীজ লাগিয়ে যেটা হয় সেই গাছটা হচ্ছে F1 গাছ বলা হয়। তাতে দেখা যাবে যে আপনার ফলন কিছুটা হয়তো এর থেকে কম কিন্তু রোগ পোকা সহনশীল। মানে এই যে রোগ পোকা সহনশীল চলে এলো পুরুষ গাছটা থেকে এর মধ্যে, আর এর ফলনটা চলে এলো এর মধ্যে। এটাকে বলা হয় সবসময় F1 ফার্স্ট জেনারেশন যে গাছ তাকে বলা হয় হাইব্রিড। এরপরে যখন এই হাইব্রিডের যে গাছ, হাইব্রিডের গাছ এবার তার মধ্যে আবার পরাগ সংযোগ হলো, সেখানে বীজ হলো, সেই বীজগুলো যখন আমরা লাগাবো সেটাকে বলা হয় F2। স্যার F1 এ তো মাদারের কোনো গুণ নেই। মাদারে যে আছে, মাদার মানে এটা তো মাদারের তো গুণ তো মানে দুটো মিক্সড হয়ে গেছে, দুটো মিক্সড হয়ে গেছে। হ্যাঁ, তো ওদের তো গুণটা নেই। না নেই তো, সেই জন্য বলছি তো যে বীজের মাধ্যমে বংশ বিস্তার করতে গেলে আপনার মাদার গাছের গুণ থাকবে, মাদার গাছের যে গুণ সেটা থাকবে, ঠিক আছে। দুটো আলাদা আলাদা গাছের মিলন হয়ে গেছে মানে দুটো আলাদা গাছের চরিত্র ওর মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। সেটা ভালো হতে পারে, সেটা খারাপ হতে পারে। যদি ভালো হয় সেটাকে যারা সিড কোম্পানি কমার্শিয়ালি বীজ সেটাকে বিক্রি করে। ধরুন আমরা সবজির বীজ লাগাই, কোম্পানির বীজ, ভালো ভালো কোম্পানি, সিনজেন্টা থেকে শুরু করে বিভিন্ন ভালো ভালো কোম্পানির বীজ আছে। তারা কি করে? কোম্পানির যে বীজ তৈরি করে, হাইব্রিড বীজ তৈরি করে, তার কাছে এই যে পুরুষ এবং স্ত্রী বা এই মাদার প্ল্যান্ট, তার অসংখ্য তাদের ভ্যারাইটি থাকে। প্রতিনিয়ত তাদের মধ্যে রিসার্চ হচ্ছে কোনটার সাথে কোনটা ক্রস করলে কোনটা ভালো হবে না ভালো হবে, প্রতিনিয়ত তারা এই কাজটা করে যাচ্ছে। তাদের কাছে কিন্তু এইটুকুই আছে, এই মাদার প্ল্যান্টগুলো মানে মাদার ভ্যারাইটিগুলো প্রতিনিয়ত ক্রস করে যাচ্ছে। কার সাথে কোনটা ভালো, যে রিসেন্ট ধরুন একটা রোগ এসছে, সেই রোগটাকে দমন করা যাচ্ছে না। যে হাইব্রিডটা ওরা 5 বছর আগে ভালো ছিল সেটা সেই রোগে তার মধ্যে চলে যাচ্ছে, তাহলে সে সিট তো বিক্রি হবে না, লোক তো নেবে না। তারা সবসময় পরীক্ষাটা করে যাচ্ছে যে ওই রোগটাকে কিভাবে সহনশীল করা যায় যা এবং তার ফলন ভালো থাকে। প্রতিনিয়ত ওরা এইভাবে করে যাচ্ছে। তাতে ধরুন এমনভাবে তারা পেল যে একটা পুরুষ জাত এবং একটা স্ত্রী জাত এমনভাবে খুঁজে পেল যে তার মধ্যে ওই রোগটা সহনশীল এবং ফলন ভালো। তখন ওই দুটোর মধ্যে ক্রস করে তারা যে বীজটা পাবে F1 বীজ, সেটা বাজারে দেবে, সেটা হচ্ছে হাইব্রিড। এবার এই হাইব্রিড বীজ আপনি পেলেন, আপনি লাগালেন, তারপরে দেখলেন হাইব্রিড তো ভালো ফলন দিচ্ছে, তাহলে আপনি ওখান থেকে বীজ সংগ্রহ করে নিন। যে আমি আর কোম্পানির বীজ কিনবো না, আমি নিজে নিজে বীজ সংগ্রহ করে লাগিয়ে দিই, হবে না।
হবে না। কারণ এই যে মাদার প্ল্যান্টের দুটো গুণ এখানে চরিত্র বজায় আছে F1 এ, যখন আপনি এখান থেকে বীজ সংগ্রহ করে এখানটায় লাগাবেন, F2 তে লাগাবেন, তখন ওর ক্যারেক্টার সব ওই চরিত্র সব ভাগ হয়ে যাবে। এই F1 এ ধরুন 1:, আমরা এতে বলি 1:2:1 এই অনুপাতে ভাগ হয়ে যাবে। একটা গাছ আপনার খারাপ হবে, দুটো গাছ ভালো হতে পারে না হতে পারে, আর একটা গাছ ভালো হবে। আপনি F1 এ 100টা গাছ লাগিয়েছিলেন, 100টাই আপনার ভালো, কোম্পানির বীজ লাগিয়েছিলেন। আপনি দেখলেন কোম্পানির 100টা গাছ থেকে আমি বীজ সংগ্রহ করে লাগাবো, সেই বীজ সংগ্রহ করে যখন লাগালেন সেটাকে বলা হয় F2। সেখানে কিন্তু আপনার ওই 30% গাছ ভালো ফলন দেবে, বাকি 70% গাছ ভালো ফলন দেবে। ঠিক আছে, যে কোনো হাইব্রিড বীজ এই কারণে লাগানো যায় না। একমাত্র সেটা সম্ভব হবে যদি সংকরণ, মানে এই যে হাইব্রিডের মাধ্যমে যে বীজটা পেলাম বা গাছটা হলো, সেটা যদি আমরা অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে আমরা যদি গাছটা লাগাই। এই যে আম্রপালি, আমের যে উদাহরণটা দিলাম, আম্রপালি মানে গাছটা বা জাতটা তৈরি হয়েছে দুটো আমের গাছের ক্রস করে। একটা হচ্ছে উত্তর ভারতের একটা আম, সেটা হচ্ছে দশেরি, আর দক্ষিণ ভারতে আমাদের একটা আম গাছ চাষ হয়, সেটা হচ্ছে নীলম। এই দশেরি এবং নীলমের ক্রসে আম্রপালি হয়েছে। এই দশেরি এবং নীলমের ক্রসে যে আম্রপালি হয়েছে, আম্রপালি, এবার আপনি আম্রপালি গাছ লাগিয়েছেন, আপনি দেখবেন গাছটা খুব ভালো ফলন দেয়, প্রতি বছর ফলন হচ্ছে, আম খুব মিষ্টি। আপনি ওর থেকে একটা আঁটি সংগ্রহ করে নিলেন যে আমি এই আঁটিটা লাগিয়ে দেবো, তাহলে আম্রপালি কিন্তু হবে না। কারণ আপনার আশেপাশে যে দেশি টক আম গাছ ছিল বা পাশাপাশি আরো কয়েকটা জাত ছিল, মৌমাছি এক ফুল থেকে আরেক ফুলে যায়, ওই ফুল মৌমাছি যখন যায় মৌমাছির পায়ে পরাগ রেণু লেগে যায়। ওর টক আমে প্রথমে গিয়েছিল, ওর পায়ে পরাগ রেণু লেগে গেছে, ওই পরাগ রেণুটা যখন আম্রপালি গাছে ফুলে এলো, পরাগ রেণুটা আম্রপালি ওই ফুলের মধ্যে ঢুকে গেছে, পরাগ সংযোগ হয়ে গেছে। আপনি ওই বীজ, এবার পরাগ সংযোগ হয়েছে, ফল হলো, বীজ হলো, আপনি ওইটা লাগালেন, তাহলে টক আমের গুণটা ওখানে চলে এসছে। আপনার হয়তো ফল দেবে কিন্তু মিষ্টি হবে না। এটা একমাত্র অঙ্গজ বংশ বিস্তারের মাধ্যমে আমরা তার গুণটাকে বজায় রাখতে পারি। আম্রপালি গাছ থেকে যদি আমরা কোনোভাবে ডাল, ফুলের কোনো ব্যাপার নেই, ডাল যদি আমরা কেটে লাগাতে পারি বা কোনোভাবে অ্যাটাচমেন্ট করে লাগাতে পারি, তাহলে একমাত্র আম্রপালির গুণ বজায় রাখা সম্ভব। ঠিক আছে, সেই টক আমের সঙ্গে লাগালেও হবে। হ্যাঁ, সেটা কিভাবে হবে এবার তার টেকনিক আছে। ক্লিয়ার হলো কেন আমরা কলম করব এবং বীজের মাধ্যমে বংশ বিস্তার হলে তার কি অসুবিধা বা কি সুবিধা, সেগুলো আমরা আলোচনা করব। এর